পঞ্চম শ্রেণীর আরেকটি নতুন ইংরেজি ক্লাসে সকলের স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি পঞ্চম শ্রেণীর লেসন 1 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেটের যে কোশ্চেন আনসার রয়েছে সেগুলি নিয়ে সম্পূর্ণ তোমাদের সাথে বাংলা এবং ইংলিশে ডিটেলসে আলোচনা করব। তো গল্পটি শুরু করার আগে জানিয়ে রাখি যে ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেটের যে গল্প সম্পর্কে আলোচনা ছিল সেগুলি আমি আগেই করে দিয়েছি। তো সেই ভিডিওটি তোমরা যদি এখন না দেখে থাকো তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পঞ্চম শ্রেণীর ইংলিশ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তারপর এসে সেই কোশ্চেন আনসারের ভিডিওটি তোমরা দেখে নিলে সুবিধা হবে, ঠিক আছে? তো চলো কোশ্চেন আনসার নিয়ে আলোচনা শুরু করা যাক। তো দেখো এখানে প্রথমত অ্যাক্টিভিটি 1-এ কী জিজ্ঞেস করেছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সম্পূর্ণ করতে হয়েছে ফলোয়িং সেন্টেন্সটি, ঠিক আছে? এখানে একটি সেন্টেন্স বসবে, সেই সেন্টেন্সটি এখানে দেওয়া নেই, খালি শূন্যস্থান করে দেওয়া রয়েছে। সেখানে কি সেন্টেন্স বসবে সেটি তোমাদের খুঁজে বের করে বসাতে হবে, ঠিক আছে? তো তোমরা যে গল্পটি ভালো করে, আমার বোঝানো গল্পটি ভালো করে দেখে থাকো বা নিজেরাও কোথাও কখনো পড়ে থাকো গল্পটি ভালো করে, তাহলে অ্যাক্টিভিটিগুলো খুব সোজা রয়েছে, সেগুলি তোমরা নিজেরা কমপ্লিট করতে পারবে। তো চলো এই নম্বরটি কমপ্লিট করা যাক। ইন্ডিয়া ইজ নাও। ইন্ডিয়া এখন, ইন্ডিয়া ইজ নাও মানে ইন্ডিয়া হলো এখন শূন্যস্থান রয়েছে, ঠিক আছে? তো আমরা সবাই জানি সেই বিশ্বকাপটি জেতার পর ইন্ডিয়া কী হয়েছিল, ইন্ডিয়া ইজ নাও এ সুপার পাওয়ার ইন ক্রিকেট। তার মানে ইন্ডিয়া এখন ক্রিকেটও শক্তিশালী হয়ে উঠল, ঠিক আছে? যেহেতু ইন্ডিয়া বিশ্বকাপটি জিতে নিয়েছিল তাই ইন্ডিয়াও এখন ক্রিকেটে শক্তিশালী। তাহলে এখানে তোমরা লিখবে এ সুপার পাওয়ার ইন ক্রিকেট। তো বি নম্বরে বলেছে ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ওয়াজ ইন দ্য ইয়ার। ইন্ডিয়া যে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই সনটি ছিল, আমরা সকলে জানি সেই সনটি হলো 1983। এখানে তোমরা লিখবে 1983। তারপরে সি নম্বরে বলছে ড্যাশ পিপল কেম টু ওয়াচ দ্য 83 ফাইনাল। কতজন লোক সেই ফাইনালটি, সেই বিশ্বকাপ ফাইনালটি দেখতে এসেছিল। তো এখানে লিখবে তোমরা থাউজেন্ডস অফ পিপল। থাউজেন্ডস অফ পিপল অর্থাৎ হাজার হাজার দর্শক সেই ম্যাচটি দেখতে এসেছিল। দেয়ার ইজ এ গ্যাপ অফ, সেখানে যে ফাঁকটি থাকে, ইয়ার্স বিটুইন বাদ দিয়ে এনি টু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস। একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সময় যে সময়ের ফাঁক থাকে, অর্থাৎ কত বছরের গ্যাপ থাকে বা কত সময়ের গ্যাপ থাকে সেটি এখানে জিজ্ঞেস করছে। তো এখানে লিখবে তোমরা 4 ইয়ার্স। ইয়ার্স লেখার দরকার নেই, খালি এখানে তোমরা লিখবে 4, ঠিক আছে? ইয়ার্স পাশে দেওয়া রয়েছে। তো দেয়ার ইজ এ গ্যাপ অফ 4 ইয়ার্স বিটুইন এনি টু ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টস। একটা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তার 4 বছর পরে আরেকটা ওয়ার্ল্ড কাপ হয়, ঠিক আছে? তো অর্থাৎ বিটুইন 4 ইয়ার্স, 4 বছর বাদ 5 বছরের মাথায় সেই ওয়ার্ল্ড কাপটি হয়। তো অ্যাক্টিভিটি 2 এবার আমরা করব। লেটস রাইট, লেখো টি ফর ট্রু, যেটি ঠিক তার পাশে টি লিখবে, অ্যান্ড এফ ফর ফলস, এবং যেটি মিথ্যে লেখা রয়েছে তার পাশে ফলস লিখবে। স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো স্টেটমেন্টসগুলো সেখানে দেওয়া রয়েছে। ইন্ডিয়া ওয়াজ ইমপ্রুভ ইন ক্রিকেট ওভার দ্য ইয়ার্স। সেই বছর ইন্ডিয়া তাদের খেলার মধ্যে ইমপ্রুভমেন্ট এনেছিল। এটি ঠিক না ভুল? ঠিক হলে টু লিখবে, এফ হলে, মিথ্যে হলে ফলস লিখবে, এফ লিখবে। তো এটির পাশে তোমরা টি লিখবে, কারণ সেই বছর সত্যি ইন্ডিয়া তার খেলার মধ্যে ইমপ্রুভমেন্ট এনেছিল, যার কারণে তারা সেই বিশ্বকাপটি জিতেছিল। যেহেতু তাদের খেলা ইমপ্রুভমেন্ট ছিল তাই তারা বিশ্বকাপটি জিততে পেরেছিল, তাই এখানে তোমরা টি লিখবে। এবার 2 নম্বরে কী বলছে, রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্টস অ্যান্ড গেমস। এখানে জিজ্ঞেস করতে হচ্ছে রাহুলের বাবা খেলাধুলা পছন্দ করে না, ঠিক আছে? তো এটি আমরা সকলে জানি এটি মিথ্যা, কারণ তার বাবা খেলাধুলা খুবই পছন্দ করে, তাই রাহুলকেই বিশ্বকাপ সম্পর্কে তিনি এত কিছু জানিয়েছিলেন। 1980 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে তার বাবাই তাকে এত কিছু জানিয়েছিলেন। যেহেতু তিনি খেলাধুলা ভালোবাসেন তাই তিনি তাকে এতটা জানাতে পেরেছিলেন। 3 নম্বরে বলছে ইন্ডিয়া ওন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ইন দ্য 80s। ইন্ডিয়া প্রথম বিশ্বকাপ জিতেছিল 80s-এ। তো আমরা জানি ইন্ডিয়া প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল 83-তে। তো এটি ফলস হবে, এফ লিখবে এর পাশে। ইন 1983 দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ওয়ার প্লেড ইন ইংল্যান্ড। 1983 খ্রিস্টাব্দে যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছিল, বিশ্বকাপটি হয়েছিল, সেখানে ইংল্যান্ডও খেলেছিল। এটি সত্য না মিথ্যা? হ্যাঁ, সেখানে ইংল্যান্ডও খেলেছিল। এর পাশে তোমরা টি দেবে, ঠিক আছে? তো চলো এবার কোশ্চেন আনসারে আসা যাক। হুইচ টিম ওন দ্য টস? কোন টিমটি টস জিতেছিল? খেলা শুরুর আগে কে ব্যাটিং নেবে কে বোলিং নেবে তার জন্য যে টস হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো সেই টসে কে জিতেছিল এখানে জিজ্ঞেস করেছে। তো তোমরা লিখবে ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস। ওয়েস্ট ইন্ডিজ টিম টসটি জিতেছিল। হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়ান ইন দ্য ম্যাচ? ইন্ডিয়ার টিম থেকে কে সবথেকে হাইয়েস্ট স্কোর করেছিল? তো তোমরা আনসারে লিখবে কৃষ্ণামাচারী শ্রীকান্ত ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। পুরো ম্যাচটির মধ্যে কৃষ্ণামাচারী শ্রীকান্ত ইন্ডিয়ার তরফ থেকে সবথেকে বেশি রান করেছিল।
সি নম্বরে বলেছে হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ, পুরো খেলার মধ্যে মানে বিশ্বকাপের যে লাস্ট ম্যাচ ছিল সেখানে টোটালে পুরো টিমের রান রেট কী দাঁড়িয়েছিল, কোনো একজনের না কিন্তু সকলের মিলে রান রেট কী দাঁড়িয়েছিল। তো তোমরা এখানে লিখবে ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ 183 রানস ইন দ্য ম্যাচ, পুরো ম্যাচের মধ্যে ইন্ডিয়ার টোটাল স্কোর ছিল 183। হুইচ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983, 1983 খ্রিস্টাব্দের খেলাটি হওয়ার পর, যেহেতু 1983 খ্রিস্টাব্দে বিশ্বকাপ আমরা জিতেছিলাম, ইন্ডিয়া জিতেছিল, তো সেই খেলাটি হওয়ার আগে কোন টিমটি সবথেকে খতরনাক টিম হিসেবে মানে সেই টিমটির নাম শুনে সবাই ভয় পেয়ে যেত, এরকম ওই টিমটি কোন টিম ছিল, ঠিক আছে। তো সেখানে লিখবে ওয়েস্ট ইন্ডিজ টিম ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983, 1983 খ্রিস্টাব্দের বিশ্বকাপ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ টিম সবথেকে খতরনাক বা সবথেকে ভালো টিম হিসেবে বিবেচিত হতো। তো অ্যাক্টিভিটি 4 এবার আমরা করব। অ্যাক্টিভিটি 4 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য 4 ফার্স্ট বলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ, এটা একটু কোশ্চেনের মতো, এখানে পাশে কিছু দেওয়া রয়েছে এবং তোমরা সেই ফলোইংগুলো কমপ্লিট করতে লাগবে। তো ওইখানে কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করেছে 4 ফাস্ট বলার্স অফ ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের যে 4 জন ফাস্ট বলার রয়েছে তাদের নাম লিখতে বলেছে। তো এখানে তোমরা তার পাশে নাম লিখবে। তো এখানে প্রথমে তোমরা লিখবে অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শেল, জোয়েল গার্নার অ্যান্ড মাইকেল হোল্ডিং, এটা হলো 4 জনের নাম, ঠিক আছে। প্রথম হলো অ্যান্ডি রবার্টস, দ্বিতীয় ম্যালকম মার্শেল, তৃতীয় জোয়েল গার্নার এবং চতুর্থ হলো মাইকেল হোল্ডিং। 2 কি বলেছে 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস, 3 জন ইন্ডিয়ার ব্যাটসম্যানের নাম বলো যারা 6 মেরেছিল। তো 3 জনের মধ্যে প্রথমে হলো কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সন্দীপ পাটেল এবং মদন লাল। কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সন্দীপ পাটেল এবং মদন লাল, ঠিক আছে। 3 কি বলেছে 3 কোশ্চেনে ফ্যাক্টরস দ্যাট দ্য ইন্ডিয়ান বলার্স ইউটিলাইজড, তো ইন্ডিয়া বলাররা মানে ইন্ডিয়া টিমের যে বলাররা ছিল তারা যেটি ব্যবহার করেছিল খেলার মধ্যে সেটি হলো দ্য ওয়েদার অ্যান্ড দ্য পিচ কন্ডিশন, সেখানে যে আবহাওয়া ছিল এবং সেখানের পিচটা যেমন ছিল সেটি তারা ব্যবহার করেছিল। এখানে তোমরা লিখবে দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন। তো 4 নম্বরে কী বলছে 2 ইন্ডিয়ান বলার্স হু টুক 3 উইকেটস ইচ, এমন 2 জন ইন্ডিয়ান বলারের নাম বলো যারা দুজনেই 3টা করে উইকেট নিয়েছিল। তো প্রথমে লিখবে তোমরা মহেন্দ্র অমরনাথ এবং তারপরে লিখবে মদন লাল। তো এখানে সব মিলে তোমরা লিখবে মহেন্দ্র অমরনাথ অ্যান্ড মদন লাল। ওয়েস্ট ইন্ডিজ এখানে তোমরা খুঁজবে 1 কোথায় রয়েছে, বোল্ড ফার্স্টের পাশে 1 রয়েছে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ বোল্ড ফার্স্ট। সন্দীপ পাটেল প্লেড 29 বলস, 2 দেওয়া রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর, এখানে দেখো 3 দেওয়া হচ্ছে 52 ওভারের পাশে, তো এটি এর সাথে হবে। এবং ইন্ডিয়া 1/4 কোথায় দেওয়া হয়েছে 43 রানস 4, ঠিক আছে। তো এবার তোমরা একটু বুঝে বুঝে লিখে নেবে। তো দেখো এখানে 6 নম্বর অ্যাক্টিভিটিতে প্রথমে একটি গল্প দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের বলেছে যে ফুল স্টপ, ইনভার্টেড কমা বা কমা এবং কোশ্চেন মার্ক বসাতে। তোমাদের গল্পটি পড়তে হবে, বুঝতে হবে এবং সেখানে যা বলতে চেয়েছে সেখানে তার আগে বা পরে ফুল স্টপ, কমা বা ইনভার্টেড কমা বা কোশ্চেন মার্ক বসাতে হবে, ঠিক আছে। তো তোমাদের আমি প্রথমে বলে দিই যে কোথায় কি বসাতে হয়। যখন কোনো বাক্য বলা শেষ হয়ে যাবে, ঠিক আছে, বাক্যটার পরে তার সাথে আর কোনো কিছু যুক্ত হবে না, সেখানে ফুল স্টপ বসবে, ঠিক আছে। এবং যখন কোনো বাক্য অর্ধেক বলা রয়েছে এবং তার সাথে আরও কিছু যোগ হবে বা তার সাথে আরও কিছু বলা বাকি রয়েছে তখন তার পাশে কমা বসবে। এবং যখন কোনো বাক্য বলাতে কিছু বোঝাবে, কোনো কাউকে কোনো অনুরোধ করা, কারো কাছে কিছু চাওয়া, এগুলো কিছু বোঝাবে, তখন তার পাশে ইনভার্টেড কমা স্টার্ট হবে এবং তারপরে ইনভার্টেড কমা শেষ হবে। এবং যখন কোনো বাক্যের মধ্যে জিজ্ঞাসা বোঝাবে বা কোনো অনুরোধ বোঝাবে, কোনো কোশ্চেন বোঝাবে, ঠিক আছে, ধরো তোমাকে কেউ কোনো কোশ্চেন করছে তখন তার পাশে কোশ্চেন মার্ক বসবে, ঠিক আছে। তো তোমরা বুঝে গেলে কার পাশে কখন কি বসাতে হয়। তো চলো গল্পটি আমরা পড়ে বুঝে নিই এখানে গল্পটিতে কী বোঝাতে চেয়েছে। তো দেখো প্রথমে কী বলছে, ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু এ মার্কেট, একদিন একজন মানুষ মার্কেট গিয়েছিল, বাজারে গিয়েছিল। ওয়েন্ট মানে যাওয়া, মার্কেট মানে বাজার। হি বট এ বক্স, বট মানে কেনা, ঠিক আছে। সে একটি বাক্স কিনেছিল, এ ব্যাট আর একটি ব্যাট কিনেছিল, এ বল। সে একটি বাক্স, একটি ব্যাট এবং একটি বল কিনেছিল। অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, এবং একটি পেন কিনেছিল সে বাজারে গিয়ে। তাহলে সে বাজারে গিয়ে কী কী কিনলো, একটি বাক্স কিনলো, একটি ব্যাট কিনলো, একটি বল কিনলো এবং একটি পেন কিনলো। হিজ ব্যাগ বিকাম হেভি,
তার ব্যাগ ভারী হয়ে গেল, ঠিক আছে, যেহেতু সে এত কিছু কিনেছিল। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন? তুমি কি জানো সে তখন কি করেছিল? যেহেতু তার ব্যাগ ভারী হয়ে গেছে, তো তখন সে কি করলো তুমি কি জানো? তো চলো, গল্পটি ছিল এটুকুই। এটা প্রথমে আগে যেহেতু আমরা পড়ে নিলাম, এবার এটি সলভ করার পালা। তো দেখো, প্রথমে এখানে রয়েছে ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু এ মার্কেট, বাক্যটি শেষ, তাই এখানে ফুল স্টপ দিয়েছে, একটি করে দেওয়া রয়েছে। হি বট এ বক্স, তো আমরা জানি সে শুধু বক্স কিনে, সে আরও কিছু কিনেছিল, তার মানে তার বাক্যটি শেষ হয়নি এখনো। তাহলে এখানে কি বসবে? হি বট এ বক্স, কমা, ঠিক আছে। এ ব্যাট, তার বাক্য আরও হয়েছে, কারণ তারপরে সে বলও কিনেছিল, তাই এখানে এ ব্যাটের পরেও একটা কমা দেবে, কমা দেবে। তারপরে দেখো, এ ব্যাট এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট, এখন বাক্যটি শেষ হলো। তো দেখো এখন কমা দেওয়া রয়েছে। হিজ ব্যাগ বিকাম হেভি, তার ব্যাগ খুব ভারী হয়ে গেল, হেভি, হিজ ব্যাগ বিকাম হেভি, বাক্যটি শেষ, তো এখানে ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন? তুমি কি জানো তখন সে কি করেছিল? এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে এটা কোশ্চেন করা হচ্ছে, তাহলে এখানে কোশ্চেন মার্ক দেবে। তারপরে কি বলেছে? হি সেড টু দ্য হর্স, তো সে তখন মানে সে ঘোড়াটিকে বলছে, প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার বোঝাটি বইবে। ইট ইজ টু হেভি ফর মি, এটি আমার জন্য খুব ভারী। দ্য হর্স রিপ্লাইড, তখন ঘোড়াটি জবাব দিল, ইটস ইউর লোড, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটি তোমার ভার, দয়া করে এটি আমাকে নেওয়ার জন্য ফোর্স করবে না, বা এটি আমাকে নিতে বলবে না। তো হি সেড টু এ হর্স, সে ঘোড়াটিকে বলল, তারপরে সে আরও অনুরোধ করেছে। তো হি সেড টু এ হর্স, এখানে কমা দেবে। আমি তোমাদের আগে বলছিলাম, যখন কোনো অনুরোধ বোঝাবে বা কোনো আকাঙ্ক্ষা বোঝাবে, তখন ওখানে ইনভার্টেড কমা স্টার্ট হবে। তো প্লিজের আগে ইনভার্টেড কমা স্টার্ট করবে। শেয়ার মাই লোড, এখানেও কমা দেবে। ইট ইজ টু হেভি ফর মি, ঠিক আছে, ইট ইজ টু হেভি ফর মি, মির পাশে কমা দেবে, কারণ এখানে বাক্যটি শেষ হয়েছে, কারণ এখানে বলতে চেয়েছে দয়া করে আমার বোঝাটি বইবে, বাস বাক্যটি শেষ। এখানে কমা দে, ইনভার্টেড কমা শেষ করবে। তারপরে এখানে দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি জবাব দিল, ঘোড়াটি কি জবাব দিল এখনো তা বলা হয়নি, তাই এখানে বাক্যটি অর্ধেক বলা রয়েছে, তাই এখানে কমা দেবে। ইট ইজ ইয়োর লোড, এখানে ইনভার্টেড কমা স্টার্ট করবে, যেহেতু কাউকে ব্যঙ্গ করবে, এটি তোমার, এটি আমাকে করতে বলবে না, ঠিক আছে, যেহেতু তাকে মানে একটা তার প্রতি একটা বিরোধের মতো করে বলা হচ্ছে, তাই এখানে আবার ইনভার্টেড কমা আসবে। আগেরবার আমরা ইনভার্টেড কমা দিয়েছিলাম প্লিজ, কারণ ওখানে কারো কাছে কাতরে মিনতি বুঝাচ্ছে, দয়া কামনা করছে তার কাছে, দয়া করে আমার লোডটি নিয়ে নাও। আর এখানে বলতে চেয়েছে ইট ইজ ইউর লোড, এটি আমি তাকে রাগের সাথে বলছি, আমাকে এটা নিতে বলবো না, এটি তোমার লোড, ঠিক আছে, তোমার ভার এটি, তাই এখানে ইনভার্টেড কমা স্টার্ট করবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, তো এখানে ডোন্টের আগে যেহেতু ইট ইজ ইউর লোড ডোন্ট আস্ক মি, এটি তোমার ভার, এটি আমাকে বইতে বলবে না, এখানে অর্ধেক কথা বলেছে, তাই এখানে কমা দেবে। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, এটি আমাকে নিতে বলবে না, তার বাক্য এখানে শেষ, শেয়ার ইটে বাক্য শেষ, এখানে তোমরা ফুল স্টপ দেবে এবং লাস্টে ইনভার্টেড কমা দিয়ে শেষ করবে। তো 7 নম্বর অ্যাক্টিভিটি দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। 1 নম্বর একটু হচ্ছে দ্য ক্যাপ্টেন লিফটেড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট। তো প্রথমে এখানে তোমরা আগে বুঝে দিই বক্সে কি রয়েছে, স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মানে হতবাক, অবাক হয়ে যাওয়া, রেসিস্টেন্স মানে প্রতিরোধ, আর লিফটেড মানে তোলা, ওয়েদার মানে আবহাওয়া, পপুলারিটি মানে কারো পপুলারিটি মানে, আর পপুলারিটি মানে জনপ্রিয়তা। তো চলো আমরা প্রথমে দেখে নিই। দ্য ক্যাপ্টেন লিফটেড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট, ক্যাপ্টেন খেলা জেতার পর ট্রফিটি উপরে তুললো, ঠিক আছে, ট্রফিটি তুলে ধরলো। তারপরে দেখো, সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট ড্যাশ অল ওভার ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলির পুরো ইন্ডিয়ার মধ্যে ড্যাশ রয়েছে, কি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, তাহলে এখানে আমরা লিখবো পপুলারিটি, পপুলারিটি কথার অর্থ হলো জনপ্রিয়তা, তো এখানে লিখবে পপুলারিটি। 3 নম্বরে হচ্ছে দ্য ড্যাশ ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লোমি, ইংল্যান্ডের টিমে কিছুক্ষণের জন্য কালাচ্ছন্ন হয়েছিল কি, সেখানের আবহাওয়াটা, ঠিক আছে, তো আবহাওয়া মানে কি, ওয়েদার, তাই এখানে তোমরা লিখবে ওয়েদার। দ্য ওয়েদার ইন ইংল্যান্ড সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লোমি। আওয়ার ব্যাটসম্যান পার্ট আপ এ বেভ ড্যাশ এগেনস্ট দ্য অপোনেন্টস, আমাদের যে ব্যাটসম্যান রয়েছিল
তারা যে বিরোধী রয়েছিল, অপোনেন্টস টিমের যে বিরোধী রয়েছিল তাদের পক্ষে রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এখানে লিখবে তোমার রেসিস্টেন্স। রেসিস্টেন্স মানে প্রতিরোধ করা। আমি তোমাদের আগে বলছি রেসিস্টেন্স মানে প্রতিরোধ করা, তো এখানে তোমরা রেসিস্টেন্স লিখবে যে আমাদের ব্যাটম্যান তাদের অপোনেন্টস ফাস্ট বলারদের প্রতি, যারা এত জোরে জোরে বল করছিল তাদের প্রতিও সেই প্রতিরোধের সাথে রুখে দাঁড়িয়েছিল। তো 5 নম্বর কি বলছে, দ্য ফুটবলার ড্যাশ দ্য অডিয়েন্স বাই হিজ স্কিলস। তো লাস্ট এখানে রয়েছে দ্য ফুটবলার স্টান্ড দ্য অডিয়েন্স বাই হিজ স্কিলস। ফুটবলার তার অডিয়েন্সদের মানে তার যে দর্শক আছে তাদেরকে হতবাক করছিল তার স্কিলের মাধ্যমে। সে যে যে টেকনিক জানে ফুটবলের সাথে সেগুলির মাধ্যমে সে তার দর্শকদের হতবাক করেছিল। তো দেখো 8 নম্বরে এখানে যেটাই রয়েছে এটি হলো, এখানে প্রথমে কয়েকটি লাইন দেওয়া রয়েছে, মূলত কয়েকটি লাইন দেওয়া রয়েছে। প্রথমত আমাদেরকে এই লাইনগুলি পড়তে হবে এবং আমাদের মনে করতে হবে। এর জন্য গল্প পড়া সব থেকে মেন। গল্প যদি তোমরা পারো তাহলে সব কিছু পারবে। ঠিক আছে, গল্প যদি তোমরা আগে থেকে পড়া থাকে। তো এখানে লাইনগুলো রয়েছে, এখানে তোমাদের পড়ে বুঝতে হবে কোন লাইনের ঘটনাটি আগে রয়েছে, কোন লাইনের ঘটনাটি পরে রয়েছে। তো তোমাদের আমি একটা উদাহরণ দিই। তো রাম তার মার কাছ থেকে টাকা নিল, তারপর সে বাজার গেল। তো এখন যদি আমি তোমাদের বলি রাম বাজারে গেল না টাকা নিল, মানে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাচ্ছি যে রাম আগে বাজারে গিয়েছিল না আগে টাকা নিয়েছিল। যেহেতু তোমরা আমার কথাটি শুনেছো ভালো করে, তো আমি তোমাদের বলেছিলাম রাম তার মায়ের কাছ থেকে টাকা নিল, তারপর সে বাজারে গেল। তাহলে তোমরা বুঝতে পারছো যে সে আগে টাকা নিয়েছিল তারপর বাজারে গিয়েছিল। বাজারে যাওয়ার ঘটনাটি পরে হয়েছে এবং টাকা নেওয়ার ঘটনাটি আগে হয়েছে। ঠিক আছে, তো এর জন্য ভালো করে গল্পটি পড়া থাকলে, যেহেতু তোমরা আমার কথাটি ভালো করে শুনেছো তাই এটি বুঝতে পেরেছো যে আমি তোমাদের আগে বলেছিলাম রাম টাকা নিয়েছে তারপর বাজারে গিয়েছে, রাম বাজারে গিয়ে টাকা নেয়নি, কিন্তু টাকা নিয়ে বাজারে গিয়েছে। তো এবার মনে রাখতে লাগবে যে কোন ঘটনাটি পরে হয়েছে কোন ঘটনাটি আগে রয়েছে, এটা মনে রাখতে লাগবে। তো সেটি মনে রাখার জন্য এই কোশ্চেনটি, এই অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি 8। তো তো চলো গল্পটি আগে প্রথমে আমরা পড়ে নিই। ঠিক আছে, কী কী দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 কী দেওয়া রয়েছে, কী কী লাইন তুলে দেওয়া রয়েছে। ইন্ডিয়া স্কোর 183 রানস। প্রথম লাইনে দেওয়া হচ্ছে ইন্ডিয়া রান করেছে 183 রান। তারপরে দেওয়া রয়েছে দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস। যে ফাইনাল খেলাটি রয়েছে সেটি লর্ডস নামে মাঠে খেলা হয়েছে। দেখো এর পাশে 1 নম্বর দেওয়া রয়েছে ইন্ডিয়া ওন বাই 43 রানস। তো দেখো এখানে তো প্রথমে আগে ইন্ডিয়ার রান বলা হয়েছে, তারপরে ইন্ডিয়া ওন লেখা রয়েছে। তো এটা তো সম্ভব না, না রান হওয়ার আগে এখানে তো 1 নম্বর দেওয়া যাবে না, কারণ ইন্ডিয়া ওন বাই 43 রানস। এখানে যদি আমরা 1 নম্বর দিয়ে দিই ইন্ডিয়া 43 রানে জিতে গেল। এখানে কিন্তু আর কিছু বলা নেই, ইন্ডিয়া কত ব্যাটিং করলো, কে কত রান আউট হলো, কে কত রান তুললো, এখানে কিছু দেওয়া নেই, খালি দেওয়া রয়েছে ইন্ডিয়া জিতলো 43 রান। এটাকে তো 1 নম্বর দেওয়া যাবে না। তো চলো আরও দেখি কী রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস। ওয়েস্ট ইন্ডিজ 140 রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস। ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছিল। ইন্ডিয়া ব্যাটেড ফার্স্ট। ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করেছিল। অমরনাথ ওয়াজ ডিক্লেয়ার দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তো ম্যান অফ দ্য ম্যাচ কখন ডিক্লেয়ার করা হয়? খেলা শেষে। তো ম্যান অফ দ্য ম্যাচ কখন ডিক্লেয়ার করা হয়? খেলা শেষে। তো প্রথমে আমরা এখানে খুঁজি। তো 1 নম্বর আমরা পেয়ে গেছি দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস। ফাইনাল ম্যাচ লর্ডসে খেলা হয়েছিল, এটি 1 নম্বরের কারণ আগে জায়গা ঠিক করা হবে তারপরে তো খেলা হবে। তো জায়গা যেহেতু ঠিক হয়ে গেছে, তো দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট লর্ডস। ফাইনাল খেলা হয়েছে লর্ডসে, তাই এটি 1 নম্বর। এবার দেখতে লাগবে খেলা শুরুর আগে কি হয়? টস হয়। তো আগে টস দেখতে লাগবে। তো এখানে দেখো দেওয়া রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওন দ্য টস। তো টস হয়ে গেল, তাই এখানে টসের পাশে 2 দেবে। এবার দেখতে লাগবে, তো যেহেতু ওয়েস্ট ইন্ডিজ টস জিতেছিল, এবার দেখতে লাগবে কে ব্যাটিং নিল কে বলিং নিল। তাহলে দেখো ইন্ডিয়া ব্যাটেড ফার্স্ট, ইন্ডিয়া প্রথম ব্যাট করেছিল, তো আমরা ব্যাটিংও পেয়ে গেলাম, তাহলে এখানে 3 দিবে। তারপরে দেখতে লাগবে ইন্ডিয়া যে ব্যাট করেছিল, ইন্ডিয়া ব্যাটিংয়ে মোট কত রান তুলেছিল। তো ইন্ডিয়া স্কোর 183 রানস। ইন্ডিয়া 183 রান তুলেছে, তো ইন্ডিয়ার রান রেটও আমরা পেয়ে গেলাম, তো এটি হবে 4। ঠিক আছে, এবার আমাদের দেখতে লাগবে ইন্ডিয়া ব্যাটিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজ কত রান তুলেছিল, মানে ইন্ডিয়ার যে বিরোধী টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ, সে কত রান তুলেছে। তো দেখো এখানে বলেও দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস। তো এখানে ওয়েস্ট ইন্ডিজ স্কোরও আমরা পেয়ে গেলাম, তাহলে এটা হবে 5 নম্বর। এবার আমাদের দেখতে লাগবে ইন্ডিয়ার রান আমরা পেয়ে গেছি 183, ঠিক আছে, এবং ওয়েস্ট ইন্ডিজের রানও আমরা পেয়ে গেছি 140। তাহলে এবার দেখতে লাগবে ইন্ডিয়া তো জিতে গেছে না, তো ইন্ডিয়া কত রানে জিতেছে সেটি আমাদের খুঁজতে লাগবে। তো দেখো এখানে দেওয়া আছে ইন্ডিয়া ওন বাই 43 রানস। ইন্ডিয়া 43 রানে বিজয়ী হয়েছিল। ঠিক আছে, তো এটিকে তোমরা দেবে 6 নম্বর। এবং
এখানে দেখো লাস্ট লাইন কি রয়েছে, অমরনাথ ওয়াজ ডিক্লেয়ার দ্য ম্যান অফ দ্য ম্যাচ। অমরনাথকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল। তো ম্যান অফ দ্য ম্যাচ কখন ডিক্লেয়ার করা হয়, খেলার শেষে। তো সব কিছু শেষে এখানে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, তাই এখানে তোমরা নাম্বার 7কে নাম্বার 7ই দেবে। তো অ্যাক্টিভিটি 9এও সেম শূন্যস্থান দেওয়া রয়েছে এবং পাশে ব্লক থেকে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেটি তোমাদের পূরণ করতে লাগবে। এবং পাশে গিভেন দ্য বক্স, সেই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোতে WH ওয়ার্ড রয়েছে, সেগুলোতে তোমাদের সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলি কমপ্লিট করতে লাগবে। আমি তোমাদের এগুলোর মানে বুঝিয়ে দিই। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। ঠিক আছে, তো হু, হোয়েন, হোয়াট, হোয়ার। হু মানে কি বা কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, আর হোয়ার মানে কোথায়। তো এখানে হবে হোয়েন। হোয়েন মানে কি হবে, কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করো। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি দুপুরবেলা বা বিকেলবেলা আমার বন্ধুদের সাথে খেলা করি। ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তো এখানে দেখো ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে যদি আমরা হোয়ার বসাই কোথায় তোমার বেস্ট ফ্রেন্ড এরকম মানেটা বোঝাবে, তাই এখানে বুঝবে না। হোয়াট বসালে কি তোমার বেস্ট ফ্রেন্ড, কি তোমার সবথেকে ভালো বন্ধু, এটা বোঝাবে না। তো এখানে দিতে লাগবে হু, হু মানে কে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার সবথেকে ভালো বন্ধু। তারপর এখানে তোমরা তোমার বন্ধুর নাম বসাতে পারো। রহমান ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রহমান আমার ভালো বন্ধু। তারপরে বলেছে উইল ইউ গো ইন সামার ভ্যাকেশন, তো আমি তোমাদের আগে বলছি কোনো জায়গা বা কোথাও বোঝালে ওখানে বলবে হোয়ার। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে যাও। ঠিক আছে, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমি সামার ভ্যাকেশনে দার্জিলিং বেড়াতে যাই। ড্যাশ ডিড ইউ হ্যাভ আজ ইউর টিফিন, তো লাস্ট কি রয়েছে আমাদের কাছে বাকি, হোয়াট, কি নিয়ে এসেছো তুমি টিফিনে। আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি আমার টিফিনে ব্রেড নিয়ে এসেছি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলের সকল পড়া রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।